তো হ্যালো ভিউয়ার্স, তোমাদের সবাইকে ইন্স্যুরেন্স উইজডম চ্যানেলে ওয়েলকাম। আমি সুরভি বন্দ্যোপাধ্যায়। আজকে আমরা পড়ব IC 67 মেরিন ইন্স্যুরেন্সের চ্যাপ্টার 6, দ্যাট ইজ টাইপস অফ কভার। চলো প্রথমে কি পড়বো আমরা? স্পেসিফিক পলিসি। স্পেসিফিক পলিসি কাকে বলে জেনে নেওয়া যাক। স্পেসিফিক পলিসিস কভার স্পেসিফিc transits only on case-to-case basis, and as many policies are taken for as many dispatches. As per Indian market practice, the cover is to be arranged before commencement of transit, so the policy is to be taken in advance. তাহলে স্পেসিফিক পলিসি হচ্ছে যে কোনো একটা স্পেসিফিক ট্রানজিটকে কভার করার জন্য এই পলিসিটা নেওয়া হয়। তো প্রতিটা পার্টিকুলার ট্রানজিটের জন্য প্রতিটা আলাদা আলাদা করে পলিসি নিতে হবে, এবং সেটা কখন করতে হবে? সেটা ট্রানজিট শুরু হওয়ার আগেই পলিসিটা নিতে হবে। তাহলে স্পেসিফিক পলিসির ক্ষেত্রে প্রতিটা যেহেতু ট্রানজিটের জন্য আলাদা আলাদা করে ইন্স্যুরেন্স করাতে হয়, নইলে যদি কোনোটা করাতে কোনো ট্রানজিটটা ইনশিওর করাতে ইনশিওর্ড মিস করে যায় তাহলে সেটা কিন্তু আর কভার থাকছে না। তো সেক্ষেত্রে এটা খুব একটা ইউজার ফ্রেন্ডলি পলিসি নয়। তো সেই জন্য এখন আমরা পড়বো কি ওপেন কভার। Open cover is an agreement whereby the insurer undertakes to insure all shipments declared by the assured which come within the scope of open cover. তাহলে এই ওপেন কভারের ক্ষেত্রে কি হচ্ছে? ওপেন কভারের ক্ষেত্রে ইনশিওরের প্রত্যেকটা ট্রানজিটই কভার করছে, তাদের মধ্যে একটা এগ্রিমেন্ট হয়ে থাকছে যে ইনশিওরের যতগুলো ট্রানজিট হবে প্রত্যেকটাই কভারেজের মধ্যে থাকছে। এটার জন্য কোনো পার্টিকুলার সাম ইনশিওর থাকছে না। এবং এটাও মনে রাখতে হবে যে ওপেন কভার কোনো পলিসি নয়, এটা হচ্ছে সেই জন্য স্ট্যাম্পড নয়, নট স্ট্যাম্পড ডকুমেন্ট। তাহলে এটার জন্য কোনো আলাদা করে সাম ইনশিওর থাকছে না। তাহলে প্রিমিয়ামটা কিভাবে দিতে হচ্ছে বা কত টাকা কভারেজ এক একটা ট্রানজিটে সেটা কিভাবে বোঝা যাচ্ছে না, প্রত্যেকটা ট্রানজিটের আগে ইনশিওর্ড একটা করে ডিক্লারেশন জমা করছে ইনশিওরারের কাছে, যেখানে হয়তো মেনশন করা থাকছে যে সেই ট্রানজিটের ভ্যালুটা কত টাকা কভারেজ সাম ইনশিওর্ড কত হতে পারে এখানে এই ট্রানজিটটার জন্য, এবং সেটা দেওয়ার সময় প্রিমিয়ামও আগে থেকেই এগ্রিমেন্ট করা রয়েছে। সেই প্রিমিয়ামটাও তাকে যখন সে ডিক্লারেশন দিচ্ছে তার সঙ্গে তাকে প্রিমিয়ামটাও ইনশিওরারের কাছে জমা করতে হবে। ওকে, তবে ম্যান্ডেটারি মানে যদি কখনো ইনশিওর ভুলে যায় বা যদি কোনো একটা ট্রানজিট মিস হয়ে যায়, যে সেটা হয়তো ট্রানজিট শুরু হওয়ার আগে হয়তো ডিক্লারেশন দিতে পারলো না ইনশিওর, তাহলে সেটা কিন্তু ইনশিওরার বলবে না যে এটা কভার ছিল না, যেহেতু এগ্রিমেন্ট আগে থেকে ছিল। তো সেটা যদি জেনুইন কারণে সেই ভুলটা হয়ে থাকে তাহলে সেটাও কভারেজ হয়ে যাবে। এক্ষেত্রে ইনশিওরার দুটো লিমিট সেট করে দিয়েছে। একটা হচ্ছে লিমিট পার বটম। লিমিট পার বটম মানে হচ্ছে যে আমরা এর আগে চ্যাপ্টারে পড়েছি যে বটম মানে হচ্ছে জাহাজের মধ্যে টোটাল যতটা স্পেস যতটা কার্গো রয়েছে সেটাই হচ্ছে লিমিট পার, মানে একটা জাহাজের জন্য কতটা ম্যাক্সিমাম কার্গো হতে পারবে। তো সেটার একটা লিমিট সেট করা রয়েছে। আর একটা লিমিট সেট করা রয়েছে যে লিমিট পার লোকেশন, যে একটা পার্টিকুলার লোকেশনে ম্যাক্সিমাম কত টাকার কার্গো থাকতে পারে। ধরো কোনো সময় একটা লোকেশনে ধরো একটা বোটে ধরো কার্গো আনলোডিং হয়েছে, এবার সেখানে ধরো তোমার ওয়ার শুরু হয়ে গেল। এবার সেক্ষেত্রে ধরো হিউজ কার্গো সেখানে রয়েছে, তো সেখানে লসটা তো বিশাল বড় লস হয়ে যাবে। তো সেই জন্য একটা লিমিট ইনশিওরার সেট করে দিয়েছে। তাহলে এই যে ওপেন কভার, তাহলে সেই ওপেন কভারের ক্ষেত্রে কি সুবিধা পাওয়া যাচ্ছে না, এক্ষেত্রে প্রত্যেকটা ট্রানজিটের জন্য আলাদা আলাদা করে ইন্স্যুরেন্স নেওয়ার দরকার থাকছে না। একটা প্রথমেই একটা এগ্রিমেন্ট করা থাকছে যেখানে রেটস এগ্রি করা থাকছে ইনশিওর্ড এবং ইনশিওরারের মধ্যে। শুধুমাত্র প্রত্যেকটা ট্রানজিটের আগে একটা করে ডিক্লারেশন তার সঙ্গে প্রিমিয়াম ইনশিওর্ডকে জমা করতে হচ্ছে। নেক্সট হচ্ছে ওপেন কভার মে বি ক্যান্সেলড বাই আইদার পার্টি by giving 30 days notice in writing for marine risk provided the risk has not already attached. তাহলে মানে রিস্কটা না হওয়ার মানে রিস্কটা হয়নি এমন সময় 30 দিনের নোটিশে ইনশিওরার কিংবা ইনশিওর যে কোনো একজন চাইলে এই ওপেন কভার ক্যান্সেল করে দিতে পারে। রিস্কটা হয়ে গেছে তারপরে আমি বলছি যে ক্যান্সেল করে দেবো, তখন আর করা যাবে না। সেই জন্যই বলেছে যে এই কথাটা যে প্রোভাইডেড দ্য রিস্ক হ্যাজ নট অলরেডি অ্যাটাচড, ওয়ার অ্যান্ড স্ট্রাইকস রিস্ক আর ইউজুয়ালি সাবজেক্ট টু 48 আওয়ার্স নোটিস অফ ক্যান্সেলেশন। তাহলে ওয়ার অ্যান্ড স্ট্রাইকের ক্ষেত্রে কি হয়, এটা তো 30 দিন আগে থেকে নাও বোঝা যেতে পারে যে কোথায় হঠাৎ করে ওয়ার এবং স্ট্রাইক তো হঠাৎ করেই লেগে যায়। তো সেক্ষেত্রে এক্ষেত্রে টাইম লিমিটটা করা আছে 48 আওয়ার্স। এর মধ্যে ইনশিওর্ড কিংবা ইনশিওরার যে কোনো একজন চাইলে এটা ক্যান্সেল করে দিতে পারবে। আচ্ছা, এরপর আমরা পড়বো কি ওপেন পলিসি।
বলা হচ্ছে an open policy is also known as a floating policy. Clients having substantial turnover and a large number of dispatches can obtain continuous insurance cover under an open policy. তাহলে এক্ষেত্রেও কি হচ্ছে, ক্লায়েন্টস কন্টিনিউয়াস কভারেজের মধ্যেই থাকছে, তাকে প্রত্যেকটা ট্রানজিটের জন্য আলাদা আলাদা করে কভার নিতে হচ্ছে না। An open policy is issued duly stamped not for an amount representing the insured's estimated annual turnover in respect of a series of consignments which may be declared against the open policy, with the result that the sum insured will gradually diminish by the amount of each declaration until the total sum insured under the policy is finally exhausted. তাহলে এখানেই হচ্ছে ওপেন পলিসির সঙ্গে ওপেন কভারের মেইন ডিফারেন্স। কি হচ্ছে, ওপেন পলিসির ক্ষেত্রে একটা সাম ইনশিওর থাকছে, সেই সাম ইনশিওরটা কি ইনশিওর জানাচ্ছে যে আমার সারা বছরে ম্যাক্সিমাম এত টাকার ট্রানজিট হতে পারে, ঠিক আছে, এবং সেই অ্যামাউন্টটাকেই সাম ইনশিওর হিসেবে ধরে নেওয়া হচ্ছে। এরপরে প্রত্যেকটা ট্রানজিট হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে ইনশিওর একটা করে ডিক্লারেশন দিচ্ছে এবং সেখানে মেনশন থাকছে যে কত টাকা ট্রানজিট হলো এবং সেই অ্যামাউন্টটা ওই টোটাল যে সাম ইনশিওরটা ফিক্স করা রয়েছে সেখান থেকে মাইনাস হচ্ছে। এইভাবে মাইনাস হতে হতে যখন দেখা যাচ্ছে যে সেই সাম ইনশিওরটা এক্সস্ট হয়ে গেল, সেটা ওভার হয়ে গেল, তার থেকে এক্সিড করে যাচ্ছে, তখন আবার নতুন করে ইনশিওরডকে তোমার প্রিমিয়াম দিয়ে সেটাকে সাম ইনশিওরটাকে বাড়িয়ে নিতে হবে। এটাই হচ্ছে ওপেন পলিসি, এবং ওপেন পলিসির ক্ষেত্রে সেটা কিন্তু একটা ডিউলি স্ট্যাম্পড পলিসি। If the assured desires, unstamped certificates may be issued against each declaration showing the values in respect of each dispatch and the balance of the sum insured remaining under the open policy. তাহলে যদি ইনশিওর্ড চায় তাহলে ইনশিওরার কিন্তু প্রত্যেকটা তোমার যে ডিক্লারেশন, প্রত্যেকটা ট্রানজিটের পরে একটা করে ডিক্লারেশন ইনশিওর্ডকে পাঠাবে, যেখানে দেখানো হবে যে তার আর কত টাকা রিমেনিং সাম ইনশিওর বাকি রয়েছে। তারপর বলছে যে দ্য কভার আন্ডার অ্যান ওপেন পলিসি সিজেস অন এক্সপায়ারি অফ 1 year ফ্রম দ্য ডেট অফ ইটস ইস্যু অর এক্সজশন of the total sum insured prior to the expiry of open policy period of 12 months whichever first occurs. তাহলে ওপেন পলিসি হচ্ছে মেনলি এই 12 মাসের মানে 1 বছরের জন্য করা হয়, কিন্তু যদি দেখা যায় যে সেই সাম ইনশিওর যেটা ফিক্সড করা হয়েছিল সেটা হয়তো 1 বছরের আগেই সেটা শেষ হয়ে যাচ্ছে, এক্সস্ট করে যাচ্ছে, সেক্ষেত্রে ইনশিওর চাইলে ওই পলিসির যে সাম ইনশিওর সেটাকে বাড়ানো যেতে পারে, তার জন্য কি হয় এক্সট্রা প্রিমিয়াম চার্জ করা হয়। আর নেক্সট আমরা পড়বো যে an open policy is usually issued for insurance of goods dispatched within the country by rail, road, air, freight, registered post parcels. তাহলে ওপেন পলিসি জেনারেলি যেগুলো উইদিন দ্য কান্ট্রি রেল, রোড, এয়ার ফ্রেট অথবা রেজিস্টার্ড পোস্ট পার্সেলের মাধ্যমে ট্রানজিট হয়, তো সেটার জন্যই ওপেন পলিসি নেওয়া হয়। নেক্সট আমরা পড়বো অ্যানুয়াল পলিসি। Annual policy is issued to cover goods belonging to the assured or held in trust by the assured, not under contract of sale or purchase, which are in transit by rail, road from specified depots to other specified depot. তাহলে এক্ষেত্রে কি হয়, অ্যানুয়াল পলিসি কারা নেয়, যাদের ধরো মানে যিনি সেলার বা যিনি বায়ার দুজনেই একই পার্সন, মানে একজন ধরো আমার এখানে একটা ওয়্যার হাউস আছে, সেখানে আমি ওনার, আমার এখানে কোনো জিনিস ম্যানুফ্যাকচারিং হচ্ছে, এবার এখান থেকে ম্যানুফ্যাকচারিং করে আমারই বিভিন্ন জায়গায় দোকান রয়েছে, সেখানে আমি ওই জিনিসগুলোকে নিয়ে যাচ্ছি। তো সেক্ষেত্রে যেখান থেকে জিনিসটা লোডিং হচ্ছে এবং যেখানে আনলোডিং হচ্ছে, দুটো ওয়্যার হাউসেরই বা দুটো জায়গারই ওনারশিপ একজনেরই। ধরো যেরকম ধরো ইন্ডিয়ান অয়েলের ক্ষেত্রে ইন্ডিয়ান অয়েল ম্যানুফ্যাকচারিং হচ্ছে একটা জায়গায়, তারপরে সেটা বিভিন্ন রাস্তার ধারে ধারে বিভিন্ন ডিপোতে সেটা পৌঁছে যাচ্ছে, তো সেক্ষেত্রে এই অ্যানুয়াল পলিসি নেওয়া হবে। পলিসি পিরিয়ড ইজ 12 months, বোঝাই যাচ্ছে অ্যানুয়াল পলিসি, যেহেতু অ্যানুয়াল মানি ফর 1 year। মিনিমাম প্রিমিয়াম ফর অ্যানুয়াল পলিসি ইজ 5000, তাহলে এই অ্যানুয়াল পলিসির জন্য মিনিমাম প্রিমিয়াম দিতে হবে 5000, মানে মিনিমাম প্রিমিয়াম হতে হবে 5000। The sum insured shall stand reinstated on a valid claim arising. তাহলে এক্ষেত্রে কি হয়, রিইনস্টেটেড মানে হচ্ছে সাম ইনশিওর সবসময় একই থাকবে, মানে ধরো একটা ক্লেম হলো, তো সেই ক্লেমের ফলে কি হবে, যেটা সাম ইনশিওর ছিল সেটা থেকে সাম ইনশিওরটা কমে গেল, সেই ক্লেমটা যখন পেমেন্ট করে দিল ইন্স্যুরেন্স কোম্পানি ইনশিওরকে, তখন সাম ইনশিওরটা কমে গেল।
কিন্তু কমে যাওয়া সত্ত্বেও সেই সাম ইনশিওরটা একই থাকবে। কিভাবে একই থাকবে? তার জন্য ইনশিওরকে প্রিমিয়াম চার্জ করা হবে এক্সট্রা, সেই প্রিমিয়ামটা ইনশিওর দিয়ে দেবে এবং তার ফলে সাম ইনশিওরটা সবসময় সেম রিইনস্টেটেড থাকবে। তাহলে আজকে এতটাই। এর পরের দিন আমরা এই চ্যাপ্টার 6-এরই নেক্সট পার্টটা পড়বো। সেখানে আমরা আরও কিছু পলিসিস, ইন্স্যুরেন্স পলিসিস সম্বন্ধে জানবো। তো চলো, তোমাদের যদি আমার ভিডিওটাকে ভালো লাগে, ইনফরমেটিভ মনে হয়, তাহলে কাইন্ডলি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। যদি কিছু তোমাদের ডাউট থাকে তাহলে সেটা কাইন্ডলি আমাকে কমেন্টে জানিও। আর দেখা হচ্ছে পরের পার্টে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।